গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কয়েকদিন পূর্বে আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে একটা চাইনিজ অ্যাকশন কমেডি সিনেমা সম্পর্কে জেনেছিলাম, যে সিনেমাটির নাম হচ্ছে ডিটেকটিভ চায়নাটাউন। আর আজকে আমরা সেই সিনেমাটির দ্বিতীয় পার্ট সম্পর্কে জানতে চলেছি। তবে এখানে একটা বিষয় আমি আগেই বলে নিচ্ছি, সিনেমাটির কয়েকটা জায়গায় আমি নিজেও খুব ভালো মতো বুঝতে পারিনি, তো আমার কাছে মনে হয় না আমি খুব ভালো বেশি তোমাদেরকে বোঝাতে পারবো। তো এই জন্য খুব বেশি এক্সপেকটেশন নিয়ে এই এক্সপ্লেনটি দেখো না আর কি। আর এখানে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এটা একটা কমেডি টাইপের সিনেমা। তো এই ধরনের সিনেমাগুলো মূলত এক্সপ্লেনে সেভাবে বোঝানো যায় না। তো যাই হোক, ডিটেকটিভ চায়নাটাউনের প্রথম সিনেমাটি এসেছিল 2015 সালে, আর তার 3 বছরের পরে 2018 সালে এটার দ্বিতীয় পার্ট আসে, যেটা আমরা আজকে এক্সপ্লেন করব। আর এই সিনেমাটার IMDb রেটও অনেক ভালো, 10-এ 6.5। এবং এরপরে ডিটেকটিভ চায়নাটাউনের আরো দুটো সিনেমা রিলিজ পেয়েছে, একটা 21-এ আর একটা হচ্ছে 2025-এ, মানে এই বছরে। তো অনেক কথা বললাম, এবার চলো আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে সরাসরি মূল ভিডিওতে যাই। বাট তুমি কাইন্ডলি ব্রেকটা স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে চলে যাবে, তোমাকে কোনো ব্রেক দেখার প্রয়োজন পড়বে না। গাইজ, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? তো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি যেটা মোস্ট ট্রাস্টেড বুকমেকার, এবং এখানে অনেক ফান রয়েছে। এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে, ম্যাচের লাইভ দেখতে পারবে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা এখান থেকে প্রাইজও জিততে পারবে। আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা করে প্রাইজ জিততে পারো। আর এছাড়াও রয়েছে BMW কার জেতার সুযোগ, আইফোন, ল্যাপটপ ছাড়া অনেক কিছু। আর PSG তেও কিন্তু এটা স্পন্সর করছে, তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই। আর তাছাড়া এখানে আর অনেক গেম রয়েছে, যেমন ক্র্যাশ, নিউ চিকেন রোড গেম, যেগুলোতে ইজিলি যেতে সম্ভব। আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞাপনের সংখ্যা ইউজ করলেই তুমি 12,000 টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো। আর তাছাড়া ফ্রি স্পিন পাবে তোমার প্রথম ডিপোজিটে, এবং ইজিলি তুমি তোমার টাকা উঠাতে পারবে। আর তাই দেরি না করে পিন কমেন্টে যে বিজ্ঞাপনী কোডটা রয়েছে সেটা ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারো, আর জিতে নিতে পারো বোনাস। তবে আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো ডিটেকটিভ ফার্স্ট পার্টের সিনেমাটি যারা দেখেছো তাদের এই সিনেমাটি বুঝতে একটু বেশি সুবিধা হবে। তবে ফার্স্ট পার্টের সাথে সরাসরি এই সিনেমার কোনো সম্পর্ক নেই, জাস্ট দুটো ক্যারেক্টার কমন রয়েছে, চাচা ভাতিজা। তো কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই চীনের এয়ারপোর্টে চাইনিজ কিছু লোকদের উপর মার্ডারের সন্দেহ করা হচ্ছে, এবং আমাদের যে সিনেমার মেইন হিরো, ও যখন বলতে যাচ্ছিল যে এই মার্ডারটা কুকুর করেছে, তখনই ও কিছু সেকেন্ডের জন্য কিউ নামের একজনের কাছে হেরে যায়। আর এরপর সিন যখন রিয়েলিটিতে ফেরত আসে, আমরা দেখতে পাই আসলে ও একটা গেম খেলছিল, মানে আমাদের যে নায়ক সাহেব সে একটা মোবাইলে গেম খেলছিল, যেখানে তোমার সন্দেহ করতে হবে কে খুন করেছে। কিন্তু কিউ নামের একজন ডিটেকটিভের কাছেও হেরে গিয়েছে। আর এরপর ও করে কি, আমেরিকার নিউ ইয়র্কে যাওয়ার জন্য ফ্লাইটে বসে পড়ে। আর তারপর নিউ ইয়র্কের এয়ারপোর্টে যখন নামে, ও দেখতে পায় ওর আঙ্কেল সেই টাংরেন ভাই, সিরিয়াসলি একটা ক্যারেক্টারই ও নিতে এসেছে। এবং তোমরা যারা গত পর্ব দেখেছো নিশ্চয়ই বুঝেছো, গত পর্ব ওরা মোটামুটি ভালোই ধনী হয়ে গিয়েছিল, তো এই জন্য ওরা আর কি এখন আমেরিকায় সেটেল হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই আমাদের পাগলা চাচা ট্যাংরেন অনেক বড় একটা লিমুজিন গাড়িতে অনেকগুলো মেয়ে বডিগার্ড নিয়ে এসেছে, সরি মেয়েও রয়েছে, আবার নিগ্রো বডিগার্ডও রয়েছে। তো এখানে আমাদের ট্যাংরেন চাচা বলে, দেখো আমার একমাত্র ভালোবাসা জিয়াং, যাকে আমি সারা জীবনের জন্য ভালোবেসেছি, তার সাথে আমি এক হতে যাচ্ছি। মানে চিন্তা করে এতগুলো মেয়ে নিয়ে আসছে, ও নাকি একমাত্র জিয়াংকে ভালোবাসে। আর জিয়াং হচ্ছে গত পর্বের আর কি বাড়িওয়ালা ছিল। তো যাই হোক, তখন আমাদের আবার নায়ক সাহেব করে কি আবার ওই গেম খেলতে শুরু করার ফোনে। আর তখন ট্যাংরেন জিজ্ঞাসা করে তুমি কি করছো? তখন আমাদের নায়ক সাহেব বলে, আমি আসলে ক্রাইম মাস্টার গেম খেলছি, যেখানে পৃথিবীর যত গোয়েন্দা রয়েছে তারা এখানে আসল কেস সলভ করে, মানে পুরো কাহিনী এখানে বলা থাকবে কেস রিলেটেড, তারপর ওই গোয়েন্দারা তাদের মন্তব্য দেয়। আর সেখানে আমি দ্বিতীয় স্থানে রয়েছি। আর ওর নামও কিন্তু আমরা জানি, ওর নাম হচ্ছে চীন, সিনেমাও চীনের, ওর নামও চীন, মানে আমাদের নায়কের। তো যাই হোক, ওর চাচা বিয়ে করবে, আর তারপর যেখানে বিয়ে সেই জায়গাতেও পৌঁছায়। চাচা বিয়ের কথা বলে ওকে চীন থেকে নিয়ে এসেছে, কিন্তু ওখানে যাওয়ার পরে চীনের সবকিছু সুবিধা লাগছিল না, কারণ ওখানে চাইনিজ ছাড়া বাকি সব ধরনের লোকই ছিল, কোনো চাইনিজ বলতে খালি ওরা দুজনে ছিল। যেমন ওখানে আফ্রিকান ছিল, আমেরিকান ছিল, ব্রাজিলিয়ান ছিল, আর্জেন্টিনিয়ান ছিল, জাপানিজ ছিল। তো ও তখন বুঝতে পারে যে এটা তো বিয়ের অনুষ্ঠান নয়, আমার চাচা আমাকে আবারও মিথ্যা বলে নিয়ে এসেছে। তো চীন তখন ওর চাচার ট্যাংরেনকে বলে, আমি তো এদের সবাইকেই চিনতে পেরেছি, এরা তো আমার সাথে ওই মোবাইলে ক্রাইম মাস্টার গেম খেলে, এরাও তো সব ডিটেকটিভ। তো ট্যাংরেন তখন বলে, হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, অ্যাকচুয়ালি আমরা এখানে সবাই এসেছি আমেরিকার চায়না টাউনের গডফাদার 7-এর কথায়। আসলে কিছুদিন আগে তার নাতিকে কেউ খুন করেছিল, আর এর জন্য সে বের করতে চায় হত্যাকারী কে, আর এ কারণে সে সকল গোয়েন্দাদের এখানে ডেকেছে। বাট আমরা তো জানি চীন মিথ্যা কথা একদমই পছন্দ করে না, আর এর জন্য সে এখান থেকে চলে যেতে লাগে। বাট তখনই ওর চাচা রাস্তা আটকে এবং ওকে বলে, ভাতিজা দেখ, জিয়াং অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, কিন্তু এই কেসটা সলভ করলে আমরা $5 মিলিয়ন পাবো, আর এই টাকাটা পাওয়ার পরই আমি জিয়াংকে আবার মনে করো ডিভোর্স দিয়ে নিয়ে আসবো। তো প্লিজ এই চাচার হেল্প কর, আমি জিয়াংকে ছাড়া বাঁচবো না। বাট তখনই ওই আমাদের চাচার পাশ দিয়ে একজন সুন্দরী পুলিশ অফিসার যায়, তার নাম হচ্ছে ইয়ং। তো তখন আমাদের চাচা তার প্রেমিকা জিয়াংকে বলে ইয়ং এর দেওয়ানো হয়ে যায়, মানে আবার ইয়ং এর জন্য পাগল হয়ে যায়। তো যাই হোক, ইয়ং বিল্ডিং এসেছে মূলত গুফু নামের একজন লোকের সাথে দেখা করতে, আর গুফু হলো ওই মাফিয়া 7-এর একজন বাটলার, মানে বডিগার্ড, মনে করো চামচা আর কি। তো যাই হোক, এরপর যখন মাফিয়া 7 আসে, তখন সে বলে, ডক্টর আমাকে বলেছে যে আমার হাতে আর মাত্র 7 দিন সময় রয়েছে, আমি 7 দিন বেঁচে থাকবো। তো এখন যতগুলো ডিটেকটিভ রয়েছে তাদেরকে 7 দিনের মধ্যে আমার নাতির খুনিকে খুঁজে বের করতে হবে। তো তখন ওই মেয়ে
অফিসার ইং বলে গত 1 জুলাই 7 নাতি চাইনিজ টেম্পলে খুন হয়েছিল আর মার্ডারের টাইম হলো সকাল 9টা থেকে 10টার মধ্যে এবং মার্ডার যে জায়গায় হয়েছে সেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না এবং তাকে জীবিত অবস্থায় তার হার্ট বের করে টানতে টানতে মন্দিরে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, মানে মন্দিরের বাইরে আর কি খুন করা হয়েছে, তারপর মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। আর তখনই ক্রাইম মাস্টার গেমের র্যাঙ্কে 3 নম্বরে থাকা, যার নাম হচ্ছে হিরোশি, জাপানিজ ডিটেকটিভ, সে বলে কিলারের নিশানা দেখে বোঝা যাচ্ছে সে একজন বাহাতি আর মন্দিরের খোলার টাইমই হলো সকাল 10টা, তাহলে 9টা থেকে 10টার মধ্যে কে খুন করবে ওখানে গিয়ে। আর এর সাথে মনে হচ্ছে ফ্যাংগুয়ের কোনো কানেকশন রয়েছে আর তার সম্পর্কে একমাত্র আমাদের চাচা ট্যাংরেন জানে। তো তখন ওই মহিলা অফিসার ইং বলে, ট্যাংরেন তুমি আগামীকাল আমার সাথে যে জায়গায় খুন হয়েছিল সেখানে যাবে। তো এতে আমাদের ট্যাংরেন অনেক খুশি হয়ে যায় যে একটা মেয়ে আমাকে বলেছে, কিন্তু ও করে কি ভুল করে বাকি সবাইকেও বলে তোমরা আমার সাথে চলো, মানে আমাদের এই চাচা খালি চ্যাংটামি করে। তো এর ফলে যেটা হয়, পরের দিন সকালে সকল ডিটেকটিভ করে কি একসাথে ওই চাইনিজ টেম্পলে আসে এবং ওই কিলারের বিপক্ষে প্রমাণ খুঁজতে শুরু করে। তবে এখানে আমাদের নায়ক চীন গিয়ে বলে যে জানালার কাছে কিছু নিশানা রয়েছে, তার মানে কিলার জানালা দিয়ে ভেতরে ঢুকেছিল। আবার এইদিকে ওই পুলিশ অফিসার ইং ওদেরকে আরো কিছু ডিটেলস বলছিল। তো এখানে ট্যাংরেন করে কি ওই যে জাপানিজ যে তোমার ডিটেকটিভ হিরোশি আর আরেকটা মেয়ে ছিল কিকো, ও জাপানিজ, এর সাথে ও তোমার একজন হ্যাকার এবং কি বলবো খুব পোংটা টাইপের আর কি। তো আমাদের চাচা ট্যাংরেন এখানে সব আজগুবি কথা বলে, মানে অবাস্তব কথা সব, আর এই কারণে সবাই ওকে করে কি বাইরে বের করে দেয়। কিন্তু আমাদের চাচা করে কি যেখানে লাশ পাওয়া গিয়েছিল সেখানে গিয়ে শুয়ে পড়ে। তো ওই মুহূর্তে ওই সুন্দরী লেডি অফিসার ইং সেখানে আসে এবং ওকে উঠতে বলে, বাট আমাদের চাচা র্যাং তখন বলে, দেখো আমি এখানে শুলে একমাত্র মার্ডার সম্পর্কে আরো কিছু তথ্য জানতে পারবো। এবং সত্যি সত্যিও বুদ্ধের টেবিলের নিচে একটা চিহ্ন দেখতে পায় যেখানে চাইনিজ সিম্বলিক ভাষায় কিছু একটা লেখা ছিল, তবে কেউ বুঝতে পারে না এটা আসলে কি। বাট ওই মুহূর্তে ওই যে ওই সুন্দরী যে মেয়ে অফিসার ইং সে বলে এটা কিলারই লিখেছে আর এই কিলারটা একজন অবশ্যই চাইনিজ, তবে সে অতটা ভায়োলেন্ট না, মানে সে কোনো রাগে তাকে হত্যা করেনি, অন্য কোনো কারণে মেরেছে আর এই কারণে এত নিখুঁত ভাবে খুন করতে পেরেছে এবং খুব নিখুঁত ভাবে ওর হার্টটা বের করেছে, তার মানে সে কাটাকাটিতে খুব এক্সপার্ট। আর তখন ওই জাপানিজ ডিটেকটিভ হিরোশি জিজ্ঞাসা করে কিছুদিন আগে হওয়া একটা আমেরিকান মহিলার মার্ডারের সম্পর্কে সে কিছু জানে কিনা। আর এই প্রশ্নের উত্তরে আমাদের নায়ক চীন বলে, হ্যাঁ ওই মহিলার লাশ সমুদ্রের কিনারে পাওয়া গিয়েছিল আর তার কিডনি বের করা হয়েছিল। কিন্তু এখানে ওই চাইনিজ সুন্দরী পুলিশ অফিসার কিন্তু এই কেস দুটোর তুলনা করেনি, একটার সাথে আরেকটার কানেকশন করেনি। বাট তখন ওই সুন্দরী লেডি অফিসার বলে ওঠে, না দুইটা কেস আলাদা, একটাতে হার্ট বের করা হয়েছে আর একটাতে কিডনি বের করা হয়েছে, খুনের জায়গাও আলাদা আলাদা। কিন্তু চীন বলে না, এই দুইটা খুনই সম্পর্কিত। আর তখনই চীন করে কি কিকোকে সিসিটিভি ফুটেজ চালাতে বলে আর হিরোশিও দ্বিতীয় সিসিটিভি ফুটেজ চালাতে বলে এবং দুইজনই সিসিটিভি ফুটেজ ফাস্ট ফরওয়ার্ডে দেখে এবং দুইটা জায়গায় একজন লোককে ওরা কমন দেখতে পায়, মানে যে কিনা দুইটা ফুটেজে রয়েছে। তো তখন সবাই বুঝতে পারে যে এই হচ্ছে আসল কিলার। আর তারপরে কিকো সার্চ করে বলে দেয় এই লোকটির নাম হচ্ছে সাংহি, মানে যাকে দুইটা ক্যামেরায় দেখা গিয়েছে আর তার ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে এবং সে বর্তমানে আমেরিকাতে অবৈধভাবে বসবাস করছে। আর তখন ওই মাফিয়া 7 এর যে তোমার ওই যে সাঙ্গপাঙ্গ গুফু, সে যখন ওই সাংহিকে ধরতে যাবে তখনই আমাদের চাচা রিন বলে ওঠে, যেহেতু আমরা ওকে খুঁজে বের করেছি এজন্য আমরা ওকে ধরে আনবো, কারণ বুঝতেই পারছো যে ধরে আনবে সেই টাকা পাবে $5 মিলিয়ন। বাট তখন মাফিয়া 7 একটা কথা বলে দেয়, সেটা হচ্ছে আমি অত কিছু জানি না, যে কিলারকে ধরে আনবে সেই শুধু টাকা পাবে। তো এখন সবাই পাগলের মতো কিলারকে খুঁজতে বেরিয়ে পড়ে আর 7 তখন গুফুকে বলে যদি কেউ কিলার খুঁজে না পায় তাহলে আমার সব টাকা চার্জে চলে যাবে, মানে গুফুও পাবে না কিছু। আর যেহেতু তার কাছে সময় অনেক কম রয়েছে এই জন্য সে গুফুর সাথে তার কর্মকাণ্ড কিছু বলতে চায়, যে গুফু কি কি অকাম করেছে, কিসের জন্য 7 তার উপর বিরক্ত। আর এইদিকে সিন আসে হচ্ছে চীন আর হিরোশির উপরে। তো এখানে জাপানিজ ডিটেকটিভ হিরোশি সে বলে কেসটা এখন আমার কাছে বোরিং লাগছে, কারণ আমরা কিলারের চেহারাও চিনে ফেলেছি, তো আমি জাপান ফেরত যাব। তো জাপান ফেরত যেতে চায় আর তারপরে কিকো নামের যে মেয়েটা রয়েছে ডিটেকটিভ, সে করে কি চীনের কাছে ওর ফোন নাম্বার চায়। আর তারপর আমরা দেখতে পাই একজন বডি বিল্ডার ডিটেকটিভকে, যাকে গোফুল লুকিয়ে তার গাড়িতে ডেকে আনে এবং বলে তোমার আর আমার টিম বানিয়ে কাজ করা উচিত, আর সাংহিকে যখন আমরা ধরবো তখন টাকা তুমি আর আমি ভাগ করে নেব, কিন্তু আমি চাই আমার প্ল্যানে কেউ বাধা দিবে না। তো এরপর আমরা দেখতে পাই চীন আর হচ্ছে ওর চাচা সাংহিকে ধরার জন্য বেরিয়ে পড়েছে। আর চীন তখন জিজ্ঞাসা করে নিউ ইয়র্কে কোনো চাইনিজ আসলে সে কোথায় থাকতে পারে। রেন বলে কই আবার চায়না টাউনে। তো এরপর তারা দুজনে চায়না টাউনের একটা রেস্টুরেন্টে যায়, মানে যেখানে অবৈধ লোকজনদেরকে আর কি চাকরি দিয়ে রাখা হয়। তো সাংহি যখন জিজ্ঞাসা করে তখন ওই রেস্টুরেন্টের মালিক বলে ও 2 বছর আগে এখান থেকে চলে গিয়েছে, ও কোনো কাজই ভালো মতো করতে পারে না। তবে এই রেস্টুরেন্টের মহিলা চীনকে কিছু ডকুমেন্টস দেয় যাতে ওরা জানতে পারে যে সাংহি এখন কোথায় জব করছে। তো এরপর তারা সাংহির কর্মস্থলে যায়, যেখানে আমরা দেখতে পাই সে কিছু বাচ্চাদেরকে অ্যানাটমি পড়াচ্ছে এবং চীন এখানে একটা জিনিস খেয়াল করে যে সাংহি ডান হাতি, কিন্তু পোস্টমর্টমে এসেছে যে কিলার একজন বাম হাতি। তো এই জায়গাতে চীন বুঝতে পারে এই সাংহি হয়তো আসল কিলার নয়। তো এই কথা সে যখন তার চাচা রেনকে বলবে তার আগে আমাদের চাচা করে কি সাংহির কাছে গিয়ে ওকে মারা শুরু করে দেয়। কিন্তু এরপর যখন ঘুরেও দেখতে পায় সাংহির সকল স্টুডেন্টরা বড় বড় আফ্রিকান, যাদেরকে সাংহি ইংলিশ শেখাচ্ছে এবং তাদের কাছেও গান রয়েছে। তো তখন চীন করে কি এসে রেনকে বাঁচিয়ে নেয় আর দুজন ওয়াশরুমে পালায়। আর তারপর আমাদের চীন
চিন করে কি তার চাচা রেনকে জানায় যে সাংহি কিলার নয়। বাট তখনই আবার ওই সময় মাফিয়া গ্যাংস্টারের যে তোমার ডান হাত গুফু, ও করে কি ওর দলবল নিয়ে এসে সাংহিকে কিডন্যাপ করে নিয়ে যায়। কিন্তু চিন আর রিন ওয়াশরুমে থাকার কারণে বেঁচে যায়, কিন্তু ওরা দেখে ফেলে যে সাংহিকে ধরে নেওয়া হচ্ছে। আবার ওদিকে গুফু তো জানেও না যে সাংহি আসল কিলার না, সাংহিকে নিয়ে গিয়ে হয়তো মেরে ফেলবে। আর মাফিয়া 7 সত্যটা না জানতে পেরেই বিজয় ঘোষণা করে $5 মিলিয়ন দিয়ে দেবে। তো এর জন্য চীন ভাবে এটা তো করতে দেওয়া যাবে না। তো চাচা ভাতিজা চিন্তা করে যে কোনো ভাবে ওই সাংহিকে বাঁচাতে হবে, তবে গোফুকে তো ওদের চেহারা দেখানো যাবে না। তো এর জন্য ওরা করে কি একজন মুরগি সাজে আর একজন স্পাইডারম্যান সাজে। আর এদিকে সাংহিকে যে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িতে ট্রাফিকে ফেসে যায়। আর ওই সময় আমাদের চাচা রেন করে কি গুন্ডাদের মনোযোগ অন্যদিকে সরাতে থাকে এবং সব গুন্ডাকে ওর পেছনে নিয়ে নেয়। কিন্তু তখন একটা গুন্ডা জাস্ট সাংহির কাছে বসেছিল, আর তখন ওখানে চীন আসে এবং ওই গুন্ডাকে মেরে সাংহিকে নিয়ে পালিয়ে যায়। আর এটা যখন গোফু দেখে ফেলে তখন আবার উল্টা অর্ধেক গুন্ডা করে কি চীনের দিকে লেলিয়ে দেয়। আর তারপর ফাইনালি দৌড়াদৌড়ি শেষে চীন, রিন আর সাংহি এক জায়গায় হয় এবং একে অপরকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এবং এখানে পালাতে গিয়ে ওদের সবার কাপড় ছিঁড়ে যায় এবং ওরা সবাই ল্যাংটা বাবা হয়ে যায়। তবে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচতে বাঁচতে ওরা করে কি তিনজনে একটা আইরিশ ক্লাবে এসে পৌঁছায় এবং এটা অবশ্যই একটা গে ক্লাব আর কি। তো এখানকার সব ভয়ঙ্কর গে এবং কাওয়াই দেখে ওরা তো ভয় পেয়ে যায়। আর তখনই গুফু তার লোকজন নিয়ে এখানে ঢোকে, বাট এখানে এসে ও চীনদের কাউকে দেখতে পায় না। তো যাই হোক এখানে গুফু করে কি ওই আইরিশ ক্লাবে থাকা লোকদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করে, ওদের দিকে গান তাক করে, কিন্তু উল্টো ওরা করে কি আরো বড় বড় গান ওদের দিকে তাক করে। তো এই জন্য গুফু ভয় পেয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই যে এই আইরিশ লোকজনই মূলত চীন, রেন আর সংকে লুকিয়ে রেখেছিল। আসলে ওদের তিনজনের মধ্যে থেকে একজনকে ওই আইরিশ লোকগুলোর যে লিডার সে পছন্দ করে ফেলেছে। মানে ওই যে আগেই বলেছি যে আইরিশ এখানে সবটি গে ক্লাব। তো এখানে আমাদের চাচা রেন ভাবে হয়তো আমার ভাতিজা সিনকে পছন্দ করেছে কারণ ও অনেক কিউট, কিন্তু আইরিশ গ্যাং এর যে লিডার সে মূলত রেনকে আমাদের চাচাকে পছন্দ করেছে এবং ওর সাথে ড্যান্স করা শুরু করার এটা দেখে সিন অনেক মজা নিতে থাকে এবং আমাদের চাচার চেহারা দেখতেই পাচ্ছ কি অবস্থা। তো যাই হোক তারপরে আইরিশ বস করে কি রেনের সাথে কাপল পিক নিতে যায়। আর তারপর তিনজন সেখানে থেকে চলে যেতে লাগে, তবে ওরা করে কি ওদের পরার জন্য কিছু কাপড়ও দেয়। তো যাই হোক এরপর রাত হয়ে যায়। এরপর চীন আর রেন সাংহিকে জিজ্ঞাসা করে তুমি খুনের সময় টেম্পলে কি করছিলে। সাংহি বলে আমি একজন ডিটেকটিভ এবং আমি ক্রাইম মাস্টার গেম খেলি এবং আমি ওই কেস সম্পর্কে জানতে ওখানে ইনভেস্টিগেশন করতে গিয়েছিলাম। আর তখন আমাদের চাচা রেন বলে আমার ভাতিজা চীন তো ক্রাইম মাস্টার গেমের 2 নম্বর র্যাঙ্কিং এ রয়েছে। আর এই কথা বলার পরে সাংহি ওকে চিনে ফেলে এবং বলে ও তুমি তাহলে চীন, তুমি তো আমার স্টার। ক্রাইম মাস্টারে তো আমারও অ্যাকাউন্ট রয়েছে, আমার নামই হচ্ছে কিউ। মনে আছে একবার সিরিজের শুরুতে কিউ নামের একজনের কাছে হেরে যায় আমাদের চীন। তো যাই হোক এখানে চীন তখন ওই সাংহিকে জিজ্ঞাসা করে খুনের দিন তুমি কি তোমার কাজে ছিলে। সাংহি বলে হ্যাঁ কাজে ছিলাম। তো আমাদের চাচা রেন তখন ওদেরকে পরামর্শ দেয় তাহলে এক কাজ করো, পুলিশের কাছে গিয়ে সকল সত্য কথা বলি। কিন্তু সাংহি বলে আমার তো ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এ কারণে আমি নিউ ইয়র্কে অবৈধভাবে বসবাস করছি, আমি তো পুলিশের কাছে গিয়ে সত্যটা বলতে পারবো না, তাহলে আমাকে ওরা বেঁধে চীনে পাঠিয়ে দেবে, নয়তো জেলে ঢুকিয়ে রাখবে। তো এখন উপায় কি? তো এখন উপায় হচ্ছে একটাই, এই কেস সলভ করার জন্য আসল খুনিকে ধরতে হবে, কারণ সাংহির ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এ কারণে সে পুলিশের কাছে গিয়ে সবকিছু বলতে পারছে না বা কনফেস করতে পারছে না। তো ওরা যখন এই কেসটা সলভ করার জন্য এগোয় তখন আমাদের চাচা একটা কোট শপ দেখতে পায় এবং কোটটার পছন্দ হয় আর এই কোটটা চুরি করার চিন্তা করে। কিন্তু এই কোটের দরজাটা ছিল অনেক হাইটেক, যে কারণে ওখানে পিন লাগাতেই অ্যালার্ম বাজতে শুরু করে। আর এই কারণে ওদের তিনজনকে সেখান থেকে পালাতে হয়। আর এরপর ওরা একটা গলিতে আসে ঘুমানোর জন্য, কিন্তু সেখানে তিনজন আমেরিকান লোক আসে ওদেরকে লুট করার জন্য এবং ওরা তিনজন দেখতে পায় যে কোটটা ওরা পছন্দ করেছিল সেই 3টা কোট ওরা পরে রয়েছে, মানে আরো অনেক ভালো কোট পরে রয়েছে। তো ওরা তখন করে কি উল্টো ওই চোরদের কাছ থেকেই ওই পোশাকগুলো লুট করে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। আর নেক্সট সিনে আমরা দেখতে পাই ওই যে ওই সুন্দরী যে মেয়ে অফিসার তার উপরে তার সিনিয়র অফিসার চিল্লাচ্ছিল আর চীন এবং আমাদের চাচা রেনের নিউজ দেখাচ্ছিল এবং ওদেরকে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বানানো হয়েছে, কারণ ওরা নিউ ইয়র্কের রাস্তায় একে তো বিনা কাপড়ে ঘুরছিল, তার উপরে ওরা একটা ক্রিমিনালকেও পালিয়ে নিয়ে গিয়েছে। আর অন্যদিকে চীন, রেন আর সাংহি সেই সমুদ্রের কিনারে আসে যেখানে ওই মহিলার লাশ পাওয়া গিয়েছে, প্রথম খুনের। তো ওরা মনে করে এই মহিলাকে হয়তো অন্য কোথাও মারা হয়েছিল আর তারপর তার লাশটা হয়তো ভেসে এখানে এসেছে। আর তখন চীন করে কি ওর ফোনের মধ্যে থেকে একটা অ্যাপ বের করে যেটা পানির প্রবাহ চেক করে আর জানা যায় যে কোন দিক থেকে কত কিলোমিটার গতিতে পানিটা আসছে। তো এই তথ্যের উপর ভিত্তি করে ওই যে সাংহি তখন ওদেরকে জানায় তার মানে এই পানিগুলো কাছের একটা শিপ ফ্যাক্টরি থেকে প্রবাহিত হচ্ছে। তো এখানে সাংহির ব্রেন অনেক ভালো কাজ করে, মানে চীনকে অনেক বেশি সাহায্য করে তথ্য দিয়ে। তো এটা দেখে আমাদের চাচার খুব মাইন্ডে লাগে, হিংসা লাগে এবং ও করে কি সাংহিকে দিনভর মারতে থাকে যে তুই কি বেশি বুঝিস, আমার চেয়ে বেশি জ্ঞানী। তো যাই হোক তারপর তারা তিনজন মিলে শিপ ফ্যাক্টরিতে যায় আর সেখানে তারা একটা শিপের উপর রক্তের দাগ দেখতে পায় এবং ওরা বুঝতে পারে এই মহিলাকে হয়তো এখান থেকেই পানিতে ফেলে দেওয়া হয়েছিল। আর তারপর বডিটা ভাসতে ভাসতে ওই কিনারে গিয়ে পড়েছে। আর তারপর তারা সেখানে একটা সিম্বল দেখতে পায় যেটা সে মন্দিরে দেখেছিল, মানে ওই সেম মন্দিরের সিম্বলটা এখানেও দেখতে পায় এবং এতে ওরা প্রমাণ করে ফেলে যে যেই 2টা খুনের কিলার একজনই। তো যাকে এই সিম্বলটার অর্থ জানার জন্য চীন যখন ওর চাচাকে জিজ্ঞাসা করে তখন ওর চাচা রেন বলে এটার অর্থ হয়তো আমার মাস্টার বলতে পারবে, কারণ তিনি একজন চাইনিজ লিটারেচার এবং হিস্টোরিয়ান এবং মহান কম্ফু টিচার এবং তিনি আমাকেও অনেক জ্ঞান দিয়েছেন, এর জন্যই তো আমি জ্ঞানী হয়েছি, আর তার নাম হচ্ছে ইউ। তো যাই এরপর আর তিনজন করে কি তার কাছে যায় আর
রিনের মাস্টারের অনেক বয়স হয়ে গিয়েছে এবং স্মৃতিশক্তিও কমে গিয়েছে। তো রেন যখন ওখানে যায়, ও যখন পরিচয় দেয় স্যার আমাকে কি চিনতে পেরেছেন, কিন্তু সে তো ওকে চিনেই না, উল্টো চিনকে দেখে মনে করে যে কোনো মেয়ের সাথে সে কথা বলেছে, এটা হয়তো তার প্রেমিকা। মানে বুঝতেই পারছো ফানি সিনেমা। তো চিন তখন সত্যি সত্যি করে কি ওর গার্লফ্রেন্ডই সাজে এবং এই সুযোগে ওই সিম্বলের কথা জিজ্ঞাসা করে। তো তখন মাস্টার ইউ বলে এটা একটা অভিশপ্ত সিম্বল আর এটা মূলত আত্মার থেকে পিছু ছাড়ানোর জন্য ইউজ করা হতো এবং নির্দোষ কোনো আত্মা যেন খুনির পিছু না করে এই জন্য সিম্বল ব্যবহার করা হয়। বিষয়টা বুঝিয়ে বলি, ধরো আমাকে একজন খুন করলো, তাহলে আমার আত্মাটা তো আমার খুনির পেছনে যাবে না, কিন্তু খুন করার পরে এই চিহ্নটা বা এই সিম্বলটা রাখলে সে আত্মা কখনো আর খুনির পিছনে যায় না। মানে এটা বিশ্বাস করে আর কি চাইনিজরা। এবং অনেক আগে খারাপ লোকেরা এই সিম্বল ব্যবহার করতো, কিন্তু এখন এটার ব্যবহার বন্ধ হয়ে গিয়েছে। এবং মাস্টার ইউ বলে এই সম্পর্কে আরো অনেক তথ্য একটা বইতে লেখা রয়েছে, যেটা কিনা নিউ ইয়র্কের লাইব্রেরিতে রয়েছে। তো এরপর তারা তিনজন সেখান থেকে লাইব্রেরিতে যায় আর সংহি বইটা খুঁজেও বের করে, কিন্তু বইটার মেইন পৃষ্ঠা কেউ ছিঁড়ে ফেলেছে, মানে অলরেডি কেউ এখানটার একটা তথ্য নিয়ে গিয়েছে। আর তখন চিন করে কি কিকোকে মেসেজ করে এবং এই বইয়ের সম্পর্কে ইনফরমেশন বের করতে বলে, কিন্তু এখান থেকে ওরা জানতে পারে যে সাংহি এর আগে সব বইটা পড়েছে। তো এই কারণে চীন এবার সাংহিকে একটু একটু সন্দেহ করতে শুরু করে, কিন্তু তারপর ওকে কিছু বুঝতে দেয় না। আর তারপর তারা তিনজন বাইরে এসে নুডলস খায়। আর তখন সাংহি বলে এখানে একটা পার্ক রয়েছে, আমাদের সেখানে গিয়ে ঘুমানো উচিত। কিন্তু পার্কে সোরা দেখতে পায় যে একজন লোক কাউকে খুন করেছে। তো চীন আর রিন করে কি তার পিছু নেয় এবং চীন কিলারকে অনেক দূর পর্যন্ত পিছু করে, কিন্তু ফাইনালি একটা রেল স্টেশনের সামনে সে কিলার থেমে যায় এবং সে ছুরি বের করে উল্টো চীনকে ভয় দেখায়। তো চীনও ভয় পেয়ে যায় আর এই সুযোগে কিলারটি সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই রেন আর সাংহিও দৌড়াতে দৌড়াতে চীনের কাছে চলে আসে। আর তখন চীন ফাইনালি সাংহিকে একটা কথা জিজ্ঞাসা করে, তুমি সত্যি করে বলো তো আমাদের কাছ থেকে তুমি কি লুকাচ্ছ? সাংহি তখন বলে আমি কিছুই লুকাইনি, আমাকে মূলত ওই টেম্পলে যেতে বলা হয়েছিল এবং আমাকে ওই কেস সম্পর্কে বলা হয়েছিল আর আমি এই কেসের খোঁজ নেওয়ার জন্য সেখানে গিয়েছিলাম। তো এই কথা শুনে রিন বলে তার মানে আসল কিলারই হয়তো সাংহিকে ফাঁসিয়েছে। তো যাই হোক চীনও তাই মনে করে যে হয়তো ওকে ফাঁসানোর জন্য ডেকে নেওয়া হয়েছিল। তো এরপর চীনরা যখন আবার ও পার্কে আসে, তোরা দেখতে পায় যে ঘন্টা খানেকের মধ্যেই পুলিশ চলে এসেছে এবং এখানে ইয়ংকো এসেছে, মানে ওই মেয়ে অফিসার, এবং সে ওখানকার লাশের অবস্থা থেকে বমি করে ফেলে। আর তখন একজন ইয়ং হ্যান্ডসাম ডক্টর সেখানে আসে এবং ইয়ং এর সাথে কথা বলতে শুরু করে। আর এইটা দেখে আমাদের চীনের অনেক খারাপ লাগে এবং জিজ্ঞাসা করে এখানে পুলিশ আসলো কিভাবে? সাংহি তখন বলে তুমি তো ঘাবড়ে গিয়ে পুলিশে আগে কল করেছিলে। তো যাই হোক এরপর ডেড বডিটি পোস্টমর্টমের জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর তখন ওরা তিনজনে করে কি হসপিটালে যায় এবং গিয়ে দেখতে পায় সেই ডক্টরটা খুব নাম করা একজন সার্জন, যার নাম হচ্ছে জেমস, এর সাথে ফরেন্সিক এক্সপার্ট। তো এইখানে ওরা তদন্ত করবে, এই জন্য ওরা করে কি লেডিস রুমে গিয়ে তিনজনে নার্সের পোশাক পরে। দেখতেই পাচ্ছ ওদের দেখে কেমন লাগছে। তবে এই সিনেমাতে যে দৃশ্যটা এখানে দেখানো হয়েছে ভাই পুরো হাস্যকর। ওরা তিনজন যখন বের হয় মেয়ে সেজে, সবাই মনে করে যে মানে হার্ট ফেল করার মতো অবস্থা। তো যাই হোক এরপর ওই তিনজন করে কি জেমস রুমে যায় আর তারপর ভিকটিমের পোস্টমর্টম রিপোর্ট গুলো খুঁজতে থাকে। তো এখানে আমাদের চাচা রিন দেখে জেমস বিবাহিত, তবে তারপরেও সে আবারও ইং এর পিছনে লেগে রয়েছে, মানে ওই যে ওই মেয়ে পুলিশের পেছনে। তো যাই হোক চীন এখানে রিপোর্ট পেয়ে যায় এবং দেখতে পায় যে এই পার্কে যে লোকটা মারা গেছে তার পেটে থেকে আবার লিভার বের করা হয়েছে এবং তাকেও সে আগের সিস্টেমে খুন করা হয়েছে। আর তখন ওরা জেমসের আওয়াজ শুনতে পায় এবং তিনজন করে কি লুকিয়ে পড়ে। তো চীন করে কি জেমসের টেবিলের নিচে লুকায় আর আমাদের চাচা রিন লুকায় হচ্ছে বেডের নিচে। তো যাই হোক জেমসের সাথে এখানে ওই লেডি অফিসার ইংও চলে এসেছে এবং আমরা বুঝতে পারি এই লেডি অফিসারও জেমসের প্রতি ইন্টারেস্টেড, মানে প্রতিষ্ঠিত ডক্টর, বুঝতে পারছো। তো জেমস এখানে বলে আমার স্ত্রী চাইনিজ ছিল আর সে মারা গিয়েছে। তো এই কথা শুনে ইং একটু কষ্ট পায় এবং ওকে বলে, মানে জেমসকে বলে তোমার মুভ অন করা উচিত, মানে সামনে এগিয়ে যাওয়া উচিত। আর তারপর অফিস দেখতে থাকে, মানে ইং আর কি মেনে নিয়েছে, বউ মারা গিয়েছে আমি আছি। কিন্তু তখনই আমাদের চাচা রিন করে কি ওই মেয়েদের যে লাল সুজটা সেটা খাটের বাইরে বের করে দেয়। তো ইং যখন এটা দেখে ওর মাইন্ডে লেগে যায় যে শালা জেমস তো লুচ্চা। আবার তারপর যখন ইং কয়েক সেকেন্ডের জন্য ডাক্তারের দিকে তাকায়, ততক্ষণে আবার রিন করে কি মেয়েদের যে আন্ডার গার্মেন্টস দেখতে পাচ্ছে এগুলো আবার মনে করো বেডের উপর রেখে দেয়। তো এই জিনিস দেখে ইং বুঝতে পারে যে এই জেমস শালাতে এক নম্বরে মনে করো এমজি, মানে বুঝতেই পারছো কি বুঝাচ্ছি। তো রেগে ইং সেখান থেকে চলে যায়, জেমস ওর পেছনে যায় আর এই সুযোগে চীন আর হচ্ছে আমাদের রিন সেখান থেকে পালায়। আর বাইরে বেরোনোর পরে রিন জিজ্ঞাসা করে সাংহি কই? চীন বলে আমিও তো যাই না। বাট তখনই ওরা ইং এর সামনে পড়ে এবং ইং ওদেরকে অ্যারেস্ট করতে আসে। বাট তখন চীন বোঝানোর চেষ্টা করে দেখো সাংহি আসল খুনি নয়, কিন্তু আমরা দুজন আসল খুনিকে ধরে ফেলবো। তো ইং বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে বিশ্বাস করলাম, বাট এটা দ্রুত করতে হবে তোমাদের, আর এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও। তো যাই হোক এরপর যখন ওরা হসপিটালের বাইরে আসে তখন ওরা দেখতে পায় চীনের মোবাইলে কিকো নামের যে হ্যাকার রয়েছে সে ওই বইয়ের সেরা পেজটা পাঠিয়েছে, মানে ওই জাদুর বইটার সেরা পেজটা। তো ওই ছবিটাও যখন দেখতে যাবে তখনই কিছু গুন্ডা ওদেরকে ধরে ফেলে এবং গুফুর কাছে নিয়ে যায় এবং সাংহির ব্যাপারে জিজ্ঞাসা করে। তো চীন তখন বলে সাংহি তো কিলারই নয়, কিন্তু কুফু বলে এতে আমার কিছুই জানে আসে না, কারণ হাতে মাত্র 3 দিন সময় রয়েছে, যেভাবে হোক সাংহিকে ধরে ওকে খুনি বানিয়ে আমার টাকা নিতে হবে। তো এরপর আমাদের চাচা রিন গুফুকে জিজ্ঞাসা করে আমি যদি সাংহিকে ধরে নিয়ে দেই আমাকে কত টাকা দেবে? কিন্তু এই কথা শুনে চীন রেগে যায় এবং হাস্যকর ভাবে দেখতে পাচ্ছে দুজনে মারামারি করা শুরু করে দেয়, মানে চাচা ভাতিজা যেখানে ঝামেলা সেখানে। তো এরপর গুফু ওদের উপর বিরক্ত হয়ে একটা রুমে বন্দী করে দেয় আর ওখানে গিয়ে ওরা মনে করে যে ওদেরকে এই কেস নিয়ে একবারে প্রথম থেকে চিন্তা করতে হবে যাতে আসলে কোনো ক্লু পাওয়া যায়। কিন্তু চীনের ফোন তো গুফু নিয়ে নিয়েছে, এই জন্য ওরা খুব বেশি কিছু
কিছু করতে পারবে না, আর ওই বইয়ের প্রথম পাতাটাও দেখতে পারবে না। তবে চীন বলে এতে কোনো সমস্যা নেই, কারণ আমরা জানি একটা সিরিয়াল কিলার সবসময় কোনো না কোনো জিনিস একটা সেম কাজ করবেই, হয় সে জায়গা সেম রাখবে, নয়তো ডেট সেম রাখবে, নয়তো কোনো উদ্দেশ্য সেম রাখবে। কিন্তু এই কেসে সিম্বল ছাড়া কিছুই সেম পাচ্ছি না। বাট তখনই চীনের মনে কি করে পাঠানোর ছবির কিছু অংশ ভেসে ওঠে, আর ওগুলো দেয়ালে আঁকতে শুরু করে। আর এদিকে ওর চাচা রিন আবার ওই কেস সম্পর্কে বলতেই যাচ্ছে। তো এখানে চাচা রিন বলে আমি বুঝতে পারলাম না, প্রথম খুনটা হয়েছে একটা মহিলার, তার কিডনি বের করে নেওয়া হয়েছে, দ্বিতীয় খুনটা হয়েছে মন্দিরে, তার হার্ট বের করে নেওয়া হয়েছে। তো এই কথা শুনে চীন বলে হ্যাঁ, তার মানে হার্ট বের করা হয়েছে, হার্ট হচ্ছে ফায়ার এলিমেন্ট, মানে চীনের মিথ অনুযায়ী যে হার্ট ফায়ার দিয়ে তৈরি, তো এইটা টেম্পলে খুন হয়েছে। আর কিডনি হচ্ছে ওয়াটার এলিমেন্ট, আর এই খুনটা হয়েছে সমুদ্রে থাকা জাহাজে। আর তৃতীয় খুনটা হয়েছে লিভার বের করে নেওয়া হয়েছে, আর লিভার হচ্ছে একটা উড এলিমেন্ট, আর এই কারণে তাকে পার্কে খুন করা হয়েছে যেখানে উড অ্যাভেলেবল। তো তখন চাচা রিন বলে তার মানে কিলার তো আমাদের চাইনিজ যে ছোটবেলার অ্যাস্ট্রোলজি ছিল সেই হিসেবে খুন করেছে। আর তখন চীন করে কি তার মাথায় নিউ ইয়র্কের ম্যাপ করতে থাকে এবং দেখতে পায় যে খুনগুলো যে হয়েছে এটা পুরো একটা সার্কেল ম্যাপে হয়েছে, এবং টোটাল যেহেতু 5টা এলিমেন্ট রয়েছে সে আরো 2টা জায়গায় খুন করতে যাচ্ছে, এবং এইগুলো করে সে নিজেকে অমর করতে চায়। তো চীন জানে চতুর্থ এলিমেন্ট হচ্ছে মেটাল। তো এটা ডেট সে জিজ্ঞাসা করে, আর তখন রিন বলে যদি এটা ওই চাইনিজ অ্যাস্ট্রোলজি নিয়ে হয়ে থাকে তাহলে এখন থেকে 10 ঘন্টার মধ্যে মেটাল টাইম আসবে। তো চীন তখন করে মাইন্ডেই গুগল ম্যাপ বানায়, কিন্তু ওর সব বিল্ডিং তার মনে পড়ছিল না, কিন্তু ও অ্যাটলিস্ট এটা বের করতে পেরেছে যে আজকে একটা মার্ডার হবে। তো এই জন্য ওখানে কি গফুর লোকদেরকে বলে আমাদেরকে ছেড়ে দাও, কিন্তু কেউ ওর কথা শোনে না, আবার হাতে বেশি টাইমও নেই। তো এর জন্য চীন করে কি রেনকে বলে চাচা তোমার এখন গডের কাছে প্রার্থনা করা উচিত যাতে গড আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের করে দেয়। আর তখনই রিন করে কি গডের কাছে হেল্প চাইতে শুরু করে, আর হঠাৎ করে তখন গেটটা নিজে নিজে খুলে যায়। তো ওরা তো গডের কেনামতি দেখে খুব খুশি, কিন্তু দেখা যায় এখানে আসলে রিকো এসে দরজা খুলে দিয়েছে এবং ওদেরকে বাঁচিয়ে নিয়েছে। রিকো না, সরি, ওর নাম হচ্ছে কিকো। তো অ্যাকচুয়ালি মেয়েটা মূলত প্রথম থেকে চীন আর রিনের উপর নজর রাখছিল, যাতে ওরা যখন কিলারকে ধরবে তখন ও করবে কি চীন আর রিনকে মেরে পুরো ক্রেডিটটাও নিয়ে টাকাটাও কামাই করবে। তবে কিকো যখন দেখতে পারো আটকা পড়ে গিয়েছে তখনও করেছে কি গফুর যে লোকজন কখন খাবার খায় সেই হিসেবে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে ওদেরকে অজ্ঞান করে দিয়েছে। তো যাই হোক, সবাই যখন ঘুমেছিল তখন চীন করে ফোনটা নেয় এবং ওই ফোনের যে প্রথম পেজটা সেই পেজটা দেখে বুঝতে পারে যে মেটাল যে জায়গাটা রয়েছে মেটাল এলিমেন্ট সেটা হয়তো একটা সুগার ফ্যাক্টরিতে খুনটা হবে। তো তিনজনে করে কি সেই ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হয়। আর তখন কিকো করে কি কিওর করা একটা পোস্ট দেখায় যেখানে সে লিখেছে 1 ঘন্টার মধ্যে সে সুগার ফ্যাক্টরিতে যাবে এবং সেখানে গিয়ে সে $5 মিলিয়ন কিলারের খোঁজ পাবে, মানে যাকে ধরলে $5 মিলিয়ন পাওয়া যাবে। তো এখানে আমি একটা জিনিস ভুল বলেছি, আমি আগেই বলেছি সিনেমাটা আমি ভালো মতো বুঝি নাই। ওই সাংহি কিন্তু কিউ, কিন্তু সাংহি এটা কখনোই বলেনি যে আমি সেই কিউ, কিন্তু সাংহি এটা বলেছিল যে আমি জাস্ট ওই গেমটা খেলি। তো যাই হোক, এরপর ওরা যখন প্রথমে ফ্যাক্টরিতে যায় তখনই সেখানে ওরা সাংহিকে দেখতে পায়, আর তারপর ধীরে ধীরে সবাই ফ্যাক্টরিতে আসা শুরু করে, এমনকি পুলিশ এর সাথে গফুর গুন্ডাও, কিন্তু অন্ধকারে কেউ কিছু দেখতে পায় না। তো সবাই এদিক ওদিকে চলে যায় এবং আবল তাবল সবার উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই পুলিশ একটা লাশ পায়, আর সেই লাশটা ছিল হচ্ছে গফুর। তো সবাই তখন ভাবে এই খুনটা হয়তো সাংহি করেছে, তো এই জন্য ওকে ওরা ধরতে আসে, কিন্তু লাইট চলে যাওয়ার কারণে সাংহি এবার বেঁচে যায়। আর কিছুক্ষণ পরে সেখানে সিনিয়র অফিসার এসে পড়ে এবং গফুর লোকজন বাদে বাকি সবাইকে অ্যারেস্ট করে নেয়, কারণ গফুর লোকজন মাফিয়া 7 এর আন্ডারে কাজ করে। তো যাই হোক, এরপর সবাইকে আমরা দেখতে পাই সাংহের সাথে একই লকারে বন্দী করে রাখা হয়েছে, যে কারণে সবাই রেগে যায় সাংহের উপরে। কিন্তু চীন তখন বলে যে সাংহি তো আসলে কিলার নয়, আর তখন কিকে বলে টাকার জন্য নয়, নিজেদেরকে বাঁচানোর জন্য হলেও আমাদের এখন রিয়েল কিলারকে খুঁজতে হবে। আর তখনই এখানে সুন্দর অফিসার ইং চলে আসে এবং বলে কিলার কালকে তার শেষ খুন করবে এবং টাইমও বলে দেয়, কিন্তু জায়গা না জানার কারণে ইং কিছু করতে পারবে না। আর ওদেরকে বলে যে সাংহিকে আমরা আদালত থেকে বাঁচানোর চেষ্টা করব, তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করব, কিন্তু কি হবে আমি জানি না। কিন্তু এখানে আমাদের চাচা রিন বলে ওঠে আমরা কিভাবে বুঝলাম না যে নেক্সট খুন গফুর হতে পারে। আর তখন চীনের মাথায় আসে কিলার কিভাবে জানে যে এই সব লোকদেরকেই মারতে হবে এবং এর মধ্যে এই এলিমেন্টটা রয়েছে, এগুলো তো পার্সোনাল ইনফরমেশন, তার মানে পুলিশের কিংবা এই ধরনের মানুষের বডি নিয়ে কাজ করে এরকম কেউ এই কাজগুলো করছে। তো চীন তখন কিকোকে খোঁজ লাগাতে বলে, কিন্তু ওরা যেহেতু এখনো লক আপে রয়েছে জেলখানায়, কিকোর কাছে তো ল্যাপটপ নেই। কিন্তু কিকো তখন বলে এমনটা তো হতেই পারে না যে একজন হ্যাকারের কাছে তার কম্পিউটার বা কোনো ডিভাইস থাকবে না। তো ওর কাছে মূলত ওর জুয়েলারির মধ্যে একটা ডিজিটাল স্ক্রিন ছিল, এটা আসলে একটা কম্পিউটারের পার্টস, মানে ওইটা দিয়ে কম্পিউটার চালাবে এখন জেলের মধ্যে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইং জেমসের সাথে দেখা করতে হসপিটালে যায়, আর তখন নার্স তাকে বলে জেমস অটোপসি রুমে রয়েছে। তো সেখানে যায়, আর অন্যদিকে কিকো ডিজিটাল স্ক্রিন খুলে চীনকে ডাকে, কিন্তু চীন তো নিজের খেয়ালে মগ্ন ছিল এবং তখন তার মনে পড়ে ডক্টর জেমসের ওয়াইফ তো একজন চাইনিজ মহিলা ছিল যার সারনেম হচ্ছে অর্ধ পৃথিবী, যা কিলারের নেক্সট এলিমেন্ট। আর তখন সে কিকোকে জিজ্ঞাসা করে আচ্ছা সবগুলো ভিকটিমকে, মানে যারা খুন হয়েছে তাদেরকে একই হসপিটালে নেওয়া হয়েছিল? কিকো বলে হ্যাঁ, আর ওটা জেমসের হসপিটালে ছিল। আর নেক্সট সিনে আমরা দেখতে পাই জেমস গুফুর ডেড বডির দিকে তাকিয়েছিল, আর তখন সেখানে ইং আসায় সে করে কি ইঙ্কের জন্য কফি বানাতে যায়। আর অন্যদিকে চীন রেনকে বলে আমরা তো এতদিন খালি চাইনিজ একটা কিলারের খোঁজ করছিলাম, কিন্তু কিলার চাইনিজ নয়, সে
চাইনিজ একজনের জামাই, সে আমেরিকান। এবং আমার স্পষ্ট মনে আছে আমি যখন ওই পার্কের খুনিকে দৌড়ানি দিচ্ছিলাম তার হাতে একটা সার্জিক্যাল ব্লেড ছিল এবং তার কাছে একটা ক্যান্সারের মেডিসিন ছিল। আর অন্যদিকে আমরা দেখি হসপিটালে ইং গফুর একটু খোলা চোখে একটা ওয়ার্ড দেখতে পায়। তারপর যখন উপরে তাকায় তখন এই সিম্বলটা দেখে, যে সিম্বলটা সব খুনের কাছে ছিল। বাট ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে, জেমস পেছন থেকে এসে ওকে বেহুশ করে ফেলে। আর এদিকে আমরা দেখি চিন, রেন, সাংহি, কিকো লকআপে চিল্লাতে থাকে এবং তারা বলতে থাকে কিলারকে আমরা ধরে ফেলেছি, সে আর কেউ নয়, সে হচ্ছে জেমস। কিন্তু কেউ ওদের কথা শুনে না। আর তারপর ওরা বলতে শুরু করে যে ওই ডাক্তার এবার ইংকে মারবে এবং তারা হসপিটালে হচ্ছে শেষ খুনের জায়গা, কারণ হসপিটালের নামের শেষে ফিল্ড রয়েছে, মানে যে নামটা ওর স্ত্রীর নামের পেছনে ছিল, মানে অর্ধ পৃথিবী। তো কোনোভাবে যখন কেউ দরজা খোলে না তখন কিকোর মাথায় একটা আইডিয়া আসে। সে তার লকআপে থাকা বাকি সব ডিটেকটিভদেরকে বলে, আমরা তো জানি কিলারকে, তাই না? কিন্তু আমরা তো এখান থেকে বেরোতে পারছি না, তো আমাদের এখন একসাথে মিলে কাজ করতে হবে, আমাদের এই জেলটা ভাঙতে হবে, তাহলে আমরা ওই কিলারকেও ধরতে পারবো, আমরাও বেঁচে যাবো। তো এই কথা শুনে সবাই নিজেদের মধ্যে প্ল্যান মাফিক ঝগড়া শুরু করে। আর এগুলো দেখে পুলিশ অফিসার সেখানে আসে। আর তারপর পুলিশ অফিসারকে হিপনোটাইজ করে সকল ডিটেকটিভরা তাদের যে স্পেশাল টেকনিক ছিল সেই টেকনিকগুলো দেখিয়ে বাইরে চলে আসে এবং চিন, রেন আর সাংহেকে পালাতে সাহায্য করে। তো যাই হোক, তারা পুলিশ স্টেশন থেকে তো হেফাজতে পালায়, কিন্তু বাইরেই গফুর লোকরা বসেছিল এবং তারা ওদেরকে মারতে চায়। আর এই জন্য ওরা তিনজন করে কি ভাগতে ভাগতে একটা জায়গায় এসে ফেসে যায়, কিন্তু এখানেও গফুর লোক ওদেরকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। আর তখনই এখানে চলে আসে ওস্তাদ ইউ, মাস্টার ইউ, এবং বলে চায়না টাউনে আমার স্টুডেন্টের গায়ে কেউ হাত দেবে, এত বড় সংস্কার। তো আমাদের চাচা রিন তো অনেক খুশি হয়ে যায় যে আমার মাস্টারের সবকিছু মনে পড়ে গিয়েছে, আমরা এখন বেঁচে যাব, অনেক খুশি হয়। কিন্তু দুজন গুন্ডা এসে মাস্টারকে মারতে শুরু করে, মানে হাস্যকর সিন। আর এই মার খেয়ে মাস্টার অনেক রাগ হয় এবং সে করে কি এইবার তার আসল টেকনিক দেখাতে থাকে, সবগুলোকে কেলাতে থাকে। এবং এরপর যখন আরো অনেক গুন্ডা আসে তখন আমাদের মাস্টারের বাকি সব স্টুডেন্টরাও চলে আসে। কিন্তু এই স্টুডেন্টরাও ভাই কেউ একবারে খুনখুনা বুড়ো, কেউ একবারে মনে করো যে একেবারে বাচ্চা। তো সবাই যখন হাসছিল তখনই আমরা দেখতে পাই বাচ্চার ওই বুড়োগুলোই গুন্ডাদের সেই লেভেলের সামলে নেয়। আর তারপর মাস্টার করে কি রেনদের একটা গাড়িতে হসপিটালে যাওয়ার জন্য, কিন্তু গুন্ডারা ওদের গাড়ি ফলো করে আর এই কারণে ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তারপর ওরা করে কি একটা ঘোড়ার গাড়িতে করে পালাতে থাকে, কিন্তু পুলিশ এবার ওদের পিছু নেয়। এমনকি হেলিকপ্টার আনা হয় এবং টিভিতে ওদেরকে লাইভ দেখানো হচ্ছে, ব্রডকাস্ট করা হচ্ছে। কিন্তু ওরা তিনজন মনে করে আমরা তো সেলিব্রিটি হয়ে গিয়েছি, ওরা করে কি পোজ দিতে থাকে। কিন্তু তখনই পুলিশ করে কি ঘোড়াকে ইনজেকশনের গুলি মারে আর এতে ঘোড়া অজ্ঞান হয়ে থেমে যায়। আর ওরা যখন ধরা পড়ে যাবে তখনই ওদেরকে বাঁচাতে সেই আইরিশ বাইকার গুলো চলে আসে এবং ওদের তিনজনকে সুরক্ষিতভাবে হসপিটালে পৌঁছে দেয়। তো এরপর ওরা যখন হসপিটালে যায় না ডক্টর জেমস না ইং কাউকেই খুঁজে পায় না। আর অন্যদিকে ডক্টর যখন ইং এর বডিতে কাট করতে যাবে তখনই সাংহি একটা দরজা পেয়ে যায়, যা খুলতে ওরা তিনজন বড় একটা হল দেখতে পায়। আর সেখানে সিঁড়ি চড়তে ওরা ইংকে পেয়ে যায়, কিন্তু ডক্টর তো ওখানে লুকিয়েছিল এবং হঠাৎ করে ওদের উপর আক্রমণ করে। আর এর ফলে যেটা হয়, চীন বিল্ডিং থেকে প্রায় পড়েই যাচ্ছিল, আবার নিচেও পুলিশ চলে এসেছে। তবে এখানে অল্পের জন্য সাংহি এবং আমাদের চাচা মিলে চীনকে বাঁচিয়ে নেয়। আর তখন জেমস আবার এসে ওদের উপর হামলা করতে নেয়, বাট ততক্ষণে ইংকেরও জ্ঞান ফিরে এসেছে। আর এখন এই সিনেমার হলো আসল টুইস্টটা আসে যে কেন খুনগুলো করছিল সে। তো জেমস এখানে সবাইকে বলে যে আমি আগে গডকে বিশ্বাস করতাম, কিন্তু তারপরও যখন আমার ওয়াইফ মারা গিয়েছে এবং এরপর আবার আমারও ক্যান্সার হয়েছে, তো এই জন্য বেঁচে থাকার জন্য আমি এমনটা করেছি। এবং আমার স্ত্রী বলেছিল যে চায়নার এটা একটা প্রাচীন প্র্যাকটিস, প্রাচীন রিচুয়াল, এবং একজন লোক বেঁচে থাকতে পারবে তখনই তার প্রত্যেকটা অঙ্গের ভেতরে আরেকটা অঙ্গ বলে দিতে হবে। আর আমি সেটাই করছিলাম চাইনিজ ওই অ্যাস্ট্রোলজি মেনে। কিন্তু তখন চীনরা বলে ভাই আমরা নিজেরা চাইনিজ, আমরা এটা বিশ্বাস করি না, এগুলো ভাই মিথ, বাস্তবে এটা সম্ভব নয়। বাট ডক্টর ভুল স্বীকার করতে চায় না এবং ধরাও পড়তে চায় না, আর এই জন্য সে নিজের গলা কেটে নিজেকেই মেরে ফেলে। তো এর ফলে কেসও সলভ হয়ে যায় এবং পুলিশ এসে জেমসের বডি নিয়ে যায় এবং আমার ওই সুন্দরী অফিসার ইংকেও নিচে নিয়ে আসা হয় রেস্টের জন্য। আর সে জানায় তোমরা খুনি ধরার 1 ঘন্টা আগেই ওই মাফিয়া 7 মারা গিয়েছে, আর এই কারণে কথা মতো ওই $5 মিলিয়ন চার্জে চলে গিয়েছে, তোমরা ফকিরনি ছিলে আবারও ফকিরনি হয়ে গেলে। তো যাই হোক চীনরা কষ্ট পায়, বাট তখন ওর কাছে আসে হচ্ছে ওর চাচা। আর তখন ও সাংহের কথা জিজ্ঞাসা করে, তখন দেখা যায় যে পুলিশ আসার আগেই সাংহে এখান থেকে পালিয়ে গিয়েছে, মানে ওর তো আসল কাগজপত্র নাই, ও তো অবৈধভাবে রয়েছে। কিন্তু তখনই আমাদের আগের একটা সিন দেখানো হয় যেখানে চীন সাংহের সাথে কথা বলছিল। তো চীন তখন বলে এখানে একটু ঘাপলা এখনো রয়ে গিয়েছে, মানে ফ্ল্যাশব্যাকে গিয়েছে। তো ওখানে আমরা দেখতে পাই চীন সাংহেকে বলছে আমি জানি বাকি খুন ওই ডক্টর করলেও ওই মাফিয়ার যে ডানহাত গুফু ওকে তুমি খুন করেছো, কারণ তোমার একটা বোন যে কিনা 1 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল তাকে গুফুই বিক্রি করে দিয়েছিল, আর তুমি জাস্ট এই কেসের সুবিধা তুলে এই সুযোগ নিয়ে তুমি গুফুকে একটা সুযোগে মেরে ফেলেছো। এবং আমি জানতে পেরেছি তুমি সেই কিউ এবং তুমি সবাইকে ফ্যাক্টরিতে রেখেছিলে যাতে ওই সুযোগে তুমি গুফুকে মারতে পারো। তুমি মূলত ওই চাইনিজের বই পড়ে তুমি কিলারের প্যাটার্ন ধরে ফেলেছিলে এবং তুমি জানতে পেরেছিলে নেক্সট খুন কোথায় হবে, এবং তুমি যাওয়ার আগেই ওই কিলার অন্য কারো খুন করেছে, আর সেই লাশটাকে তুমি গুম করে দিয়েছো আর গুফুর লাশটাকে তুমি মেরে ওখানে ফেলে রেখেছো। আর সবাই যেন মনে করেছে যে গুফুকে জেমসি খুন করেছে। অ্যাকচুয়ালি চীন আর রেন যখন সর্বপ্রথম ফ্যাক্টরিতে যায়, ওরা ফ্যাক্টরিতে গিয়েই তো সাংহেকে দেখতে পায়। অ্যাকচুয়ালি সাংহে তখন ফ্যাক্টরিতে জাস্ট আসেনি, ও ওখান থেকে কেবল খুন করে যাচ্ছিল, ও জাস্ট নাটক করেছিল যে এখানে এসেছি। তবে তারপরেও সাংহে কোনো কথা স্বীকার করে না, কিন্তু চীন তো বুঝতে পেরেছে যে ওর প্রতিশোধ নিয়েছে, খারাপ কিছু করেনি। গত পর্বে কিন্তু এরকম করে একজন
জনকে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এরপর চীন আর রিন যাওয়ার সময় ওদের কাছে আসে হচ্ছে কিকো এবং ইঙ্ক, মানে বাই বলবে। তো এরপর চীন যখন সবকিছু বলে যে সাংহি কিকো ওই খুনটা করেছে, বাট কিকো বলে সাংহি কিউ না, কারণ কিউ আমেরিকাতেই নেই। এটা শুনে চীন তো আবার শকড হয়ে যায়। আর কিছুক্ষণ পরই চাচা রিনের কাছে একটা কল আসে এবং ওরা জানতে পারে যে অনেক বড় একটা কেস পেয়েছে ওরা, আর এর জন্য ওদের যেতে হবে টোকিওতে। কিন্তু চীন আর কোনো কেস লড়তে চায় না, এই জন্য পালাতে শুরু করে। কিন্তু রিন জোর করে রাজি করে এবং বলে এইটা $10 মিলিয়ন কেস মামা, চলো যাই। তো ওদের এখন নেক্সট টার্গেট হচ্ছে ওরা যাচ্ছে টোকিও। আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই জাপানিজ তোমার ডিটেকটিভ হিরোশিকে, যে চিল্লাতে থাকে যে এই কেসটা তো কঠিন কেন। আর এখানে এই সিনেমাটি শেষ হয়। সিরিয়াসলি সিনেমাও অনেক কঠিন, সিনেমা বোঝা অনেক কঠিন ছিল, অনেক জায়গায় অনেক গুজা মেলে কথা বলেছি, আমি ইচ্ছাই করিনি কোনো কিছু। আসলে আমি সিনেমা বুঝতেই পারি নাই ভালো মতো, যতটুকু বুঝতে পেরেছি আমি জানি তোমার মাথার উপর দিয়ে গিয়েছে, আমারও মাথার উপর দিয়ে গিয়েছে, কিন্তু মোটামুটি একটা আইডিয়া পেয়েছো আর কি। তবে অ্যাকচুয়াল সিনেমাটা দেখে অনেক মজা লাগবে। আর তোমরা যদি চাও এটার আমি থার্ড পার্ট আনতে পারি, যদি তোমরা চাও, যদি ডিমান্ড থাকে।